আর হ্যাঁ, শোনা যাচ্ছে তো সুচিস্মিতা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 231 নম্বর ধারায় বলা হচ্ছে যে পার্লামেন্ট ক্যান হাউএভার এস্টাবলিশড বাই ল এ কমন হাইকোর্ট। ঠিক আছে, একটা কমন হাইকোর্ট থাকতে পারে, সেটা কার আন্ডারে থাকতে পারে? দুই বা তিনটে, ঠিক আছে, দুই বা তিনটে ইউনিয়ন টেরিটরি সেই কোর্টের আন্ডারে আসতে পারে, ঠিক আছে, বা স্টেট, ইউনিয়ন টেরিটরিও আসতে পারে অথবা স্টেট আসতে পারে। যেমন কলকাতা হাইকোর্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল তো পুরোটা রয়েছে, ইনক্লুডিং আন্দামানও রয়েছে, ঠিক আছে, আন্দামানও কিন্তু এটার আন্ডারে রয়েছে। এটা লিখে নেব, লাইনটা একটু বলুন। পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ দ্য পার্লামেন্ট ক্যান এস্টাবলিশড বাই ল by law a common high court for one or more states, for one or more states, for one or more states and one or more union territory, and one or more union territory. হয়েছে এটুকু? আচ্ছা, অরিজিন কেন বলেছে? 1862 সাল যখন হাইকোর্ট সেট আপ, এই তিনটে হাইকোর্ট সেট আপ হয়েছিল 1862 অ্যাকর্ডিং টু ল, ঠিক আছে, এটা ইতিহাসও আমরা পড়ি ক্যানিং এর আমলে, মনে পড়ছে? আচ্ছা, প্রত্যেকটা কোর্টের একটা রেকর্ড থাকবে, কোড অফ রেকর্ড 215 অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 215, according to article number 215 every high court shall be a court of record, ঠিক আছে, every high court shall be a court of record according to 215। হাইকোর্টের তাহলে এস্টাবলিশড হচ্ছে 1862 খ্রিস্টাব্দে ব্রিটিশ পিরিয়ডে, যখন তিনটে হাইকোর্ট একসাথে প্রতিষ্ঠা হয়। হলো, এবার গুরুত্বপূর্ণ যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ জাজেস। জাজেসদের কোয়ালিফিকেশন কি হবে? এক নম্বর, যে তারা অবশ্যই ভারতের সিটিজেন হবে, এগুলো নোটসের মধ্যে সব দিয়ে দেওয়া আছে, দেখিয়ে নিচ্ছি একবার, এই যে, এক হচ্ছে তারা সিটিজেন অফ ইন্ডিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, মাস্ট হ্যাভ held a judicial office in the territory of India, ভারতের সীমানার মধ্যে অবস্থিত
যে কোনো জুডিশিয়াল বিচার ব্যবস্থার সঙ্গে অন্তত 10 বছর তাদের একটা টাচ থাকতে হবে, আর মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাডভোকেট অফ এ হাই কোর্ট অর 2 or more such courts in succession for at least 10 years, অথবা হাইকোর্টের মানে অ্যাডভোকেট লয়ার হিসেবে কাজ করতে হবে 10 বছর, অথবা কোনো মানে কোনো অধস্তন কোনো আদালতের হয়ে, মানে যে নিচু যে ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো থাকে, তো সেইগুলো জেলা আদালতের উকিল হিসাবে কাজ করতে হবে, অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে অন্তত 10 বছর, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা রিটায়ারমেন্ট দেখেছিলাম 65-এ, হাইকোর্টের ক্ষেত্রে রিটায়ারমেন্ট হচ্ছে 62-তে। এই লাইনটা কিন্তু ভিভিআই, ওকে। নো মিনিমাম এজ হ্যাজ বিন প্রেসক্রাইবড। মিনিমাম কোনো এজের কথা এখানে বলা হয়নি, মিনিমাম কোনো, ম্যাক্সিমামটা বলা হয়েছে, মিনিমাম কিছু বলা হয়নি। তাহলে এইটুকু নিয়ে কোনো অসুবিধা আছে? এবার হচ্ছে কে হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে অ্যাপয়েন্টমেন্ট দেয় হচ্ছে হাইকোর্ট কনসিস্ট আর চিফ জাস্টিস and such other judges as appointed by the president from time to time, যেটা 216 আর্টিকেল নাম্বার 216 এ এটা বলা হয়েছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট দেয়, যেটা আর্টিকেল নাম্বার 216 তে বলা হয়েছে। চিফ জাস্টিস হচ্ছে প্রেসিডেন্ট কনসালটেশন উইথ সিজেআই প্লাস হচ্ছে গভর্নর অফ দ্য স্টেট কনসার্ন, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে যে চিফ জাস্টিস প্রেসিডেন্টের কনসালটেশনে, আর একটা হচ্ছে যে গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে, এই দুজনের কনসালটেশনে রিক্রুটমেন্ট হচ্ছে, তার প্রেসিডেন্ট করে থাকে। আর একটা হচ্ছে অন্যান্য জাস্টিসদেরকে প্রেসিডেন্ট করে, হাইকোর্টের চিফ জাস্টিস থাকে সাথে, ইনক্লুডিং হচ্ছে গভর্নর অফ দ্য স্টেট, ঠিক আছে। এই যে প্রেসিডেন্ট থাকে, গভর্নর থাকে, চিফ জাস্টিস থাকে হাইকোর্টের, বাদ বাকি জাজেদেরকে রিক্রুট করে তারা। 3 judges case, 2 judges case, no appoint of high court judge unless it's in conformity with opinion of CJI, ঠিক আছে। তাহলে এইটুকু নিয়ে কোনো অসুবিধা আছে? আরেকটা হচ্ছে, না ম্যাম। হ্যাঁ, কোনো অ্যাডিশনাল জাজকে যদি রিক্রুট করতে হয় টেম্পোরারি বেসিসে, তাহলে সেটা ম্যাক্সিমাম 2 বছরের বেশি নয়, ঠিক আছে। যদি কোনো অ্যাডিশনাল জাজকে রিক্রুট করতে হয় টেম্পোরারি, অবশ্যই পার্মানেন্ট নয়, টেম্পোরারি বেসিসে, তাহলে কিন্তু 2 বছরের বেশি নয়। যদি কারোর কোনো শারীরিকভাবে সে অসুস্থ হয়, টেম্পোরারিলি সে যদি অ্যাবসেন্ট থাকে, আনএবল, মানে সে যদি পারফর্ম না করতে পারে তার ডিউটিতে, তখনই ওই অ্যাক্টিং জাজকে নিয়ে আসা হয়। এটা কি লিখে নেবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, লিখে নাও যে
additional judges for a temporary period. Additional judges for a temporary period, not exceeding 2 years, not exceeding 2 years. Not exceeding 2 years, ঠিক আছে? এটা লিখে রেখে দাও। An acting judge when a permanent judge of a high court, an acting judge when a permanent judge of a high court is temporarily And? absent. An acting judge, acting, সাময়িকভাবে যে কাজটা করে, acting judge when a permanent judge of a high court is temporarily absent, is temporarily absent or unable to perform, or unable to perform or unable to perform his duties unable to perform his duties or is appointed to act temporarily, or is appointed to act temporarily as the chief justice, as the chief justice, or is appointed to act, act temporarily, যদি কেউ না করতে পারে তখন সেই কাজটা চিফ জাস্টিস করে থাকে। appointed to act temporarily as the chief justice. আচ্ছা, হাইকোর্টের জাজেদেরকে ওথ শপথ কে নেওয়ায়, সেটা হচ্ছে গভর্নর হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকে আর কি, ঠিক আছে? এবার হচ্ছে স্যালারি কি হবে? ডিটারমাইন্ড বাই পার্লামেন্ট ফ্রম টাইম টু টাইম, ঠিক আছে? এদের হচ্ছে কনসলিডেটেড ফান্ড স্টেটের, আর পেনশনটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, স্টেটের কনসলিডেটেড ফান্ড থেকে যায়, আর পেনশনটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে?
এটা গেল। আর রিমুভাল কিভাবে করতে পারবে জাজদেরকে? ওদের তো বয়স হচ্ছে 62, এটা তো বলেছি। রিমুভাল করতে পারবে আর্টিকেল 217 এন্ড 218, আর্টিকেল 217 এন্ড 218, এটা হচ্ছে রিমুভাল অফ জাজেস অফ হাইকোর্ট। এটা জুডিশিয়ারি একটা ল হয়েছে যেটা 1968 এ, এবং সেখানে বলা হয়েছে 1968 এ অ্যাক্ট, জাজেস অ্যাক্টের দ্বারা এটা বলা হয় যে 217 এবং 218 নম্বর আর্টিকেলের দ্বারা কোনো হাইকোর্টের জাজকে রিমুভ করা যায় তার পদ থেকে। কি কারণে করা যায়? অন দ্য গ্রাউন্ড অফ প্রুভিং মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, মিসবিহেভিয়ার, কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে, এবং তার কর্মক্ষেত্রে তার অদক্ষতার কারণে তাকে সেই পদ থেকে রিমুভ করা যেতে পারে। একটা হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ওদের ট্রান্সফার হয়, বাট উইদাউট কনসেন্ট বাই দ্য প্রেসিডেন্ট। আর জাজ অফ এ হাইকোর্ট ক্যান বি ট্রান্সফার, সেক্ষেত্রে প্রেসিডেন্টের তাদের প্রেসিডেন্টের যে কনসেন্ট ছাড়াই একটা হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ট্রান্সফার হয়, অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 222, অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 222। A judge of a high court can be transferred without his or her consent by the president. আচ্ছা, এবারে হলো এই জায়গাটা গেল, ট্রান্সফারটা বললাম। এবার হচ্ছে হাইকোর্টের যে, যেমন আমরা সুপ্রিম কোর্টে পড়েছিলাম কি কি কার্যাবলী রয়েছে, সেরকম জুরিডিকশন রয়েছে হাইকোর্টের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন অরিজিনাল জুরিডিকশন, যেমন হচ্ছে ইন দেয়ার জুডিশিয়াল ক্যাপাসিটি অফ হাইকোর্ট, যেমন বোম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস। ঠিক আছে, এদের প্রত্যেকের কি হয়, অ্যাপিলেট একটা জুরিডিকশন থাকে, যেটা আমি আগের দিন বলেছিলাম আপিল করা যায়। কি 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 কারণে? একটা হচ্ছে যেটা অরিজিনাল জুরিডিকশন যেটা থাকে, যে অনলি ইন ম্যাটার অফ, যেটা কোন রকম ম্যাট্রিমোনিয়াল, কোন রকম কন্টেম্পট, যাতে কোর্টে কোন রকম এই ধরনের ব্যাপার, সেগুলো অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পড়ে। ঠিক আছে, আর অন্তত the presidency high courts have original jurisdiction in which amount involved is more than rupees 2000, and in criminal cases which are committed to them by the presidency magistrate. তাহলে ক্রিমিনাল যত অফেন্স গুলো থাকে সেইগুলোর গ্রাউন্ডে, এবং কোনো বিবাহিত কোনো সম্পর্ক রিলেটেড যেগুলো হয়, সেগুলো অবশ্যই সেগুলো অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পড়ে, সেগুলো হাইকোর্টে অ্যাপিল করা যেতে পারে। আচ্ছা, অ্যাপিলেট গ্রাউন্ড যেগুলো হচ্ছে, সেগুলো যেমন আপিল যেগুলো করা যাবে, সেটা হচ্ছে হাইকোর্টের ক্ষেত্রে সাবঅর্ডিনেট, যে সমস্ত কোর্টগুলোতে যে সমস্ত ক্রিমিনাল কেসেস হয়েছে, সাবঅর্ডিনেট কোর্টগুলোতে যে সমস্ত ক্রিমিনাল অফেন্স হয়েছে, তারা যখন সেখানে যখন সেই রায় যখন মনের মতো হয় না, বা কোনোভাবে মানে আর কি বিতর্কিত হয়, বা কোনোভাবে হয়তো দেখা গেল যে সেই রায়টা
পছন্দ হলো না, তখন কি হয়, তারা হাইকোর্টে সেটাকে নিয়ে আপিল করতে পারে, তখন হাইকোর্টে সেটা নিয়ে আপিল করা যেতে পারে। এটা হচ্ছে ওই আপিল আদালত যেটাকে বলা হয়। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের যে কাজগুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হলো অরিজিনাল জুরিডিকশন, পরেরটা হচ্ছে আপিল আদালত যেটাকে বলি অ্যাপিলেট জুরিডিকশন। ফান্ডামেন্টাল রাইটস আমরা দেখি 32 নম্বর রয়েছে, আর একটা হচ্ছে 226 রয়েছে, এই দুটো ধারা কাদের জন্য এটা রয়েছে, রিট, এটা আমি আলাদা করেই পড়াবো এই রিটটা হাইকোর্টের পরে, তবু জাস্ট এখানে বলছি যেটুকু, সেটা হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে জানি যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একমাত্র রিট তোমার জারি করতে পারে, তার মধ্যে 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট পারে, আর 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। ঠিক আছে, যে কোনো রকম রিট জারি করা মানে কি, কোনোভাবে কেউ হয়তো কাউকে বিনা দোষে গ্রেফতার করা ম্যাম, যাবে না। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে কিন্তু। কেটে কেটে যাচ্ছে কেন বলো তো, নেট তো ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ হঠাৎ হচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে। তো তো হচ্ছে যে রেকর্ডেড, এই যে কাউকে সশরীরে হাজির থাকতে হবে, তারপর কোনো লোয়ার কোর্টের ব্যাপারে, কোনো লোয়ার কোর্টের ব্যাপারে যে কোনো সময় কোনো উচ্চ আদালত অবশ্যই স্থগিতাদেশ দিতে পারে, এগুলো হচ্ছে রিটের মধ্যে পড়ছে। তাহলে এই বিষয়গুলো মূলত রিটের মধ্যে পড়ে। তো এই রিটটা কারা জারি করতে পারে, একমাত্র জারি করতে পারে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ফাংশন রয়েছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট আদালতের উপরে বা সাবঅর্ডিনেট কোর্টের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে, সেটা মূলত বলে দেওয়া আছে 235 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, এই সাবঅর্ডিনেট কোর্টগুলোকে যে কন্ট্রোল করতে পারে, এটা হাইকোর্ট করতে পারে, সেটা বলে দেওয়া আছে একমাত্র 235 নম্বর আর্টিকেল, 235 নম্বর। ওকে, আচ্ছা। আচ্ছা, তাহলে হাইকোর্টের প্রধান বিষয়বস্তুগুলো কি কি হবে? There is a provision for a high court in each state and union territories, or one or more states or union territories may establish a high court. তাহলে হাইকোর্টের আন্ডারে, একটা হাইকোর্টের আন্ডারে দুটো অথবা একের বেশি স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ আসতে পারে। আচ্ছা, হাইকোর্ট একমাত্র তার সমস্ত কথা মেনে চলতে বাধ্য কার, সুপ্রিম কোর্টের, এর উপরে এছাড়া আর কারোর কাছে বাউন্ড নয়, সে নেই। সুপ্রিম কোর্ট যদি তার কোনো রায়ের উপর স্থগিতাদেশ দেয়, তাহলে সেটা একমাত্র চলতে পারে, কিন্তু আদারওয়াইজ হাইকোর্ট আর কাউকে মানে না। দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট ক্যান বি ট্রান্সফার, একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে, এবং অথবা
একটা জায়গা থেকে সুপ্রিম কোর্টে মানে হাইকোর্টের জাজ হিসেবে সে এতদিন কাজ করছিল, দেন হি ওয়াজ প্রমোটেড টু জাজ অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ হিসেবে সে প্রমোটেড হতে পারে। স্যালারি অ্যালোয়েন্সেস যা ভাতা যা কিছু হবে সবই কনসলিডেটেড ফান্ড, স্টেটের কনসলিডেটেড ফান্ড থেকে যাবে। আর হলো আর মোটামুটি কিছু নেই, এই হচ্ছে মোটামুটি ভাবে হাইকোর্টের কাজ, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট যে কোর্টগুলো রয়েছে সেগুলো ওই 235 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 233 34 এই আর্টিকেলগুলোতে সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে বলা হয়েছে। আর এছাড়া আরেকটা পড়বে ম্যাম এই লাস্টের গুলো কিন্তু আর লিখলাম না, এগুলো তো আছেই বলে নোটের মধ্যে। এখানে আছে, সব নোটের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু লেখার দরকার নেই। হ্যাঁ ওই জন্য লিখিনি কিন্তু আর না কিছু। না না কিছু লেখার দরকার নেই, আজকে নোটে আমি সব দিয়ে দিয়েছি। এই যে অ্যাপিলেট জুরিডিকশন যেগুলো রয়েছে, সুপারভাইজারি যেগুলো দেখাশোনা করে, অরিজিনাল হ্যাঁ জুরিডিকশন সবগুলো। হ্যাঁ হ্যাঁ এবার আসি যেটা সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে। সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট আর রেভিনিউ কোর্ট। সিভিল কোর্ট হচ্ছে কোনটা, যারা জমি জমা সংক্রান্ত দেখাশোনা করে, ঠিক আছে, ল্যান্ড রিলেটেড যারা দেখাশোনা করে। আর ট্যাক্স রিলেটেড যে সমস্ত ব্যবসা, প্রফেশনাল ট্যাক্স হেন তেন এগুলো, সেগুলো হচ্ছে রেভিনিউ কোর্ট। আর ক্রিমিনাল কোর্ট তো জানো, যেখানে যে সমস্ত খুন টুন হয় এই ধরনের কোর্ট, যার কোনো কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যারা যুক্ত। এবার সিভিল কোর্টের মধ্যে ডিস্ট্রিক্ট জজ কোর্ট পড়ছে, সাবঅর্ডিনেটেড জাজ কোর্ট পড়ছে, মুন্সিফ কোর্ট পড়ছে, লোক আদালত পড়ছে, স্মল যে কোর্ট যেটাকে বলা হয় লোক আদালত। 1987 এর অ্যাক্ট অনুযায়ী এই লোক আদালত তৈরি হয়েছিল, যেটা লোক আদালতের কথার এক কথায় অর্থ আমরা বলতে পারি সাধারণের জন্য, জনগণের আদালত, যেটাকে আমরা বলে থাকি পিপলস কোর্ট। আচ্ছা, ফার্স্ট লোক আদালত 1982 তে তৈরি হয়েছিল গুজরাটের জুনাগড়ে, এটা লিখে রাখো। দ্য ফার্স্ট লোক আদালত ওয়াজ হেল্ড অন 14th মার্চ, এটা পরীক্ষায় আসে, 14th মার্চ 1982 at Junagadh in Gujarat। 14th মার্চ 1982 at Junagadh in Gujarat, ঠিক আছে। ফার্স্ট লোক আদালত যেটা তৈরি হয়েছিল, they follow their own procedure, they have the power of civil court in respect of summoning of evidence। এগুলো আর তোমাদের কিছু দরকার নেই, সরি। লোক আদালতের যেটা হচ্ছে, তাহলে মেন হচ্ছে এটাকে বলা হয় পিপলস কোর্ট, ঠিক আছে। প্রথম এটা লিগ্যাল সার্ভিসের আন্ডারে এসেছে 1987 এর লিগ্যাল সার্ভিসের আন্ডারে এসেছে, লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্টের মধ্যে এসেছে, লিগ্যাল সার্ভিস অথরিটিজ অ্যাক্ট।
আচ্ছা, লোক আদালত কে মানে আর কি পরিচালনা করেন? দ্য লোক আদালত ইজ প্রিসাইডেড ওভার বাই এ সিটিং অর রিটায়ার্ড জুডিশিয়াল অফিসিয়াল। ঠিক আছে, একজন রিটায়ার্ড জুডিশিয়াল অফিসিয়াল যে কিনা এই লোক আদালতটাকে, যিনি এই লোক আদালতটাকে তৈরি করে থাকেন। হ্যাঁ ম্যাম। বাই এ সিটিং অর, লোক আদালতটা কে প্রিসাইডেড ওভার, কে পরিচালনা করে? প্রিসাইডেড ওভার হচ্ছে সিটিং অর রিটায়ার্ড জাজেস। ব্যাস এইটুকু এখান থেকে পড়লেই হবে। আচ্ছা, হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি অফ ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট জাজ যেটা রয়েছে অবশ্যই। আচ্ছা, এগুলো হিজ অ্যাপিলেট জুরিডিকশন ইন বোথ ডিস্ট্রিক্ট জাজ ক্রিমিনাল ম্যাটারসও বটে, আবার সিভিল ম্যাটারসেও বটে, দুটো জায়গাতেই অ্যাপিল করা যায়। সিভিলের ক্ষেত্রে যেটা বললাম যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো, এগুলো এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট জাজ কোর্ট যেগুলো, আর ক্রিমিনাল কোর্ট। আরেকটা হলো ওই আরেকটা হচ্ছে যেটা ট্যাক্সেশন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এখানে এই লাইনটা গুরুত্বপূর্ণ যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে রয়েছে সে পানিশড উইথ ইমপ্রিজন টু টার্ম অফ 3 ইয়ার্স। ঠিক আছে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে হচ্ছে পানিশড মিনিমাম হচ্ছে 7 ইয়ার্স। Below district and session court, chief judicial magistrate and judicial magistrate. Below district and session court, প্রথমে এদের ম্যাজিস্ট্রেটরা থাকে, তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই যে লোক আদালত যেটা পড়ছিলাম, লোক আদালতের এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখিয়ে দিয়েছি। সাধারণত কোনো কিছু লোক আদালত হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ তেমন বিষয় নয় যেগুলো কোর্ট অ্যারেঞ্জ করে মিটিয়ে দিতে পারে, তাহলে সেগুলো আর আদালত অবধি গিয়ে পৌঁছয় না। কোনো ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল জাজ বা কোনো রিটায়ার্ড জাজ যারা রয়েছে হায়ার, তারাই পুরো বিষয়টা মিটিয়ে দেয়। ঠিক আছে, আলোচনা করে বা যদি দেখে তো আলোচনা সাপেক্ষে, হয় না যে গ্রামের মধ্যে ছোটখাটো ব্যাপার যেগুলো হয় সেগুলো ওই মিউচুয়াল করে মিটিয়ে দেওয়া হলো, সেগুলো সাধারণত লোক আদালতে হয়ে থাকে। ফ্যামিলি কোর্ট হচ্ছে 1984, ওই বিবাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় সমস্যা সম্পর্ক এগুলো মিটিয়ে দেয়। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো অসুবিধা হলে সেগুলো মিটিয়ে দেয়। গ্রাম ন্যায়ালয় যেটা তৈরি হয়েছে 2008-এ, একদম গ্রাসরুট লেভেলে। আমরা বলি না যে সালিশি সভা ডাকা, অ্যাকচুয়ালি সালিশি সভায় তো নেতারা এখনকার দিনে বসে, কিন্তু সেটা তো নিয়ম নয়। গ্রাম ন্যায়ালয় হচ্ছে সাধারণত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই থাকবে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটাকে আমরা জুডিশিয়াল দিয়ে যারা অফিসার হয় ডব্লিউবিসিএস র্যাঙ্কের, তারা মূলত বসে। ঠিক আছে, ট্রাইব্যুনালস, ট্রাইব্যুনালস কিভাবে অ্যাড হয়েছে, কোন অ্যাক্টের দ্বারা? 42nd দ্বারা অ্যাক্ট হয়েছে ট্রাইব্যুনালস যেগুলো হয়। ট্রাইব্যুনালস সাধারণত ন্যাচারাল জাস্টিসের ওপরে, কোনো ডিপার্টমেন্টাল পলিসি, ট্রাইব্যুনালস কোনো সরকারি অফিসের যে সমস্ত বিষয়গুলো সেইগুলোর ওপরে বেস করে এটা এই ধরনের কোর্ট তৈরি হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে এটা কাদের রেকমেন্ডেশনে হয়েছে, সেটা হচ্ছে শরণ সিং কমিটি, এটা পরীক্ষায় আসে যে ট্রাইব্যুনাল কাদের রেকমেন্ডেশনে হয়েছে, সেটা হচ্ছে শরণ সিং কমিটি। মোবাইল কোর্ট এর আগে আছে, মোবাইল কোর্ট যেখানে আমরা দেখি যে ভেহিকলস একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তার জন্য যে পারমিশন গুলো নিতে হয়, জুডিশিয়ালে যে ব্যাপারগুলো রয়েছে
যেমন রিসেন্টলি মোবাইল কোর্ট, ফার্স্ট মোবাইল কোর্ট যেটা ইনাগুরেটেড হয়েছে মেওয়াত ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা, ঠিক আছে। এই একটু আগে আমরা দেখছিলাম যে মোবাইল কোর্টটা কি। এখানেই ছিল মোবাইল কোর্টটা, কোথায় দেখলাম, যাই হোক। এই মোবাইল কোর্ট হচ্ছে ফার্স্ট মোবাইল কোর্ট হচ্ছে মেওয়াত হরিয়ানাতে, ঠিক আছে। ফার্স্ট মেওয়াত, এই ফার্স্ট মোবাইল কোর্ট ওয়াজ ইনাগুরেটেড ইন মেওয়াত ডিস্ট্রিক্ট হরিয়ানা। এই যে ট্রাইব্যুনালস কোন কোন বিষয়ের উপর দেওয়া হয়, ট্যাক্সেশন, ল্যান্ড রিফর্মস, এইগুলোর উপরে দেওয়া হয়। পাবলিক সার্ভিস ম্যাটার এস্টাবলিশড, যেগুলো আমরা বলে থাকি পার্লামেন্ট, পাবলিক সার্ভিস ম্যাটার, এই যে পাবলিক সার্ভিস কমিশন, এইগুলোর উপরে ট্রাইব্যুনালস বসতে পারে। সমস্ত গুরুতর বিষয়গুলির উপর নয়। জুডিশিয়াল রিভিউটা খুব ইম্পর্টেন্ট, যে একমাত্র হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউর ক্ষমতা থাকে, যে তারাই কোনো একটা জাজমেন্ট দিয়েছে, সাপোজ এটা এসছে ইউএসএ থেকে, এটা কোথা থেকে অরিজিনটা কোথা থেকে, সেটা হচ্ছে ইউএসএ থেকে, ঠিক আছে। এটার বিষয়টা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে দেখা যায় যে কোনো একটা কেসের রায় তারা দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, পুনরায় তাকে যদি সরকার আবার বলে যে বিষয়টা যদি তারা খতিয়ে দেখে, সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ, তার নিজের রায়টাকেই আবার কি করা, পুনর্বিচার করা, ঠিক আছে, সেটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল কোনগুলো পড়বে, 32 পড়বে, 13 পড়বে। এই যে লজ ইনকনসিস্টেন্ট, সবকটা লাগবে না চাচা? সবগুলো লাগবে না, আমি বলে দিচ্ছি। লজ ইনকনসিস্টেন্ট, যেগুলো যার সময়ের সাথে সাথে যেগুলোর কোনো দরকার নেই, সেগুলোকে বাতিল করে দেওয়া, নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে। আর্টিকেল 13 পড়তে হবে, আর্টিকেল 32 পড়তে হবে, যেখানে ওই রিটস গুলো রয়েছে, বিবিআই রিটস, যেটা সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস, ঠিক আছে। আচ্ছা, তারপরে পড়তে হবে আচ্ছা 134-এর এ পড়তে হবে, যে হাইকোর্ট থেকে অ্যাপিল করা যাচ্ছে সুপ্রিম কোর্টে, কোনো একটা হাইকোর্টের কোনো একটা রায়ের এগেইনস্টে সেটাকে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করা যাচ্ছে, অ্যাপিল যে জুরিডিকশনে, ঠিক আছে, সুপ্রিম কোর্টে, সেটা ইম্পর্টেন্ট, সেটা আর্টিকেল 134A, সেটা পড়বে। তারপরে হচ্ছে 143 পড়বে, প্রেসিডেন্ট ক্যান সিক দ্য ওপিনিয়ন টু দ্য প্রেসিডেন্ট, এই হ্যাঁ ও প্রেসিডেন্ট, ঠিক আছে। 143 তে এখানে বলছে কোন একটা, যেখানে আমরা দেখি যে 143 ক্ষেত্রে যেটা দেখি যে সেটা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট একটা মতামত নিতে পারে, ঠিক আছে। ওয়ান ফোরটি থ্রির ক্ষেত্রে হচ্ছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সঙ্গে কনসাল্ট করতে পারে, মানে আর্টিকেল 143 of the Constitution of India gives the president the power to consult the Supreme Court on matter of public importance, মানুষের জন্য কোনো একটি বিষয়ে, মানুষের কাজের জন্য, যেটা পাবলিক ম্যাটার, যে সেটা গুরুত্বপূর্ণ, আলোচনা করতে হবে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কার সঙ্গে আলোচনা করতে পারে, প্রেসিডেন্ট ক্যান সিক দ্য ওপিনিয়ন অফ দ্য এখানে প্রেসিডেন্ট হবে না, এখানে হবে ওপিনিয়ন ফ্রম দা হবে সুপ্রিম কোর্ট। এটাকে একবার লিখে নাও তো, আমি বলে দিচ্ছি এই জায়গাটা, এটা লিখে নাও।
Article 143 of the Constitution of India Article 143 of the Constitution of India gives the president the power সংবিধানে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে কাকে? প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, যিনি যেখানে পাবলিক ইন্টারেস্ট রয়েছে, মানুষের ভালো হয় এমন কোনো বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে নিতে পারেন। gives the president the power to consult the Supreme Court on matters of public importance To consult the Supreme Court on matters of public importance হয়েছে। এখান থেকে আর কিছু করতে হবে না। আচ্ছা 227টা পড়ো, যে হাইকোর্টের পাওয়ার, সরি 226টা পড়ো, অবশ্যই হাইকোর্টের রিট পাওয়ার রয়েছে, এটা পড়তে হবে। ভিভিআই হয়েছে এটুকু। হয়েছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা এখানে সুপ্রিম কোর্টের ওই গুরুত্বপূর্ণ কেসগুলো দিয়েছি, আগের দিন আলোচনা করে দিয়েছিলাম, তবু বলছি। একে গোপালনটা পড়বে ভালো করে, তারপর হচ্ছে শঙ্করী প্রসাদটা পড়বে, কেশব সিংটা পড়বে, সজ্জন সিংটা পড়বে, গোলকনাথ পড়বে, কেশবানন্দ পড়বে, মানেকা গান্ধী পড়বে, মিনার্ভা মিলস পড়বে। ঠিক আছে? এটা একটা গেল। এবারে আসি রিটে। রিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা একমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জারি করতে পারে। এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, যেটা 5 রকম রিট রয়েছে। ঠিক আছে? এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে, 32 নম্বর এবং 226 নম্বর ধারার মধ্যে এটা রয়েছে। ঠিক আছে? 32 নম্বর এবং 226 নম্বর। আচ্ছা এখানে আমাদেরকে কি কি করতে হবে? ফার্স্ট হচ্ছে হেবিয়াস কর্পাস, মানে যে কোনো ব্যক্তিকে যদি কাউকে ধরে আনা হয়, তাহলে যখন তার বিচার হবে তখন তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। হেবিয়াস কর্পাস, এদের যে লিটারেরি যে মিনিং গুলো হয় সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হেবিয়াস কর্পাসের যেটা লিটারেরি মিনিং, সেটা আমাদেরকে পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে হ্যাভ দ্য বডি। এর লিটারেরি মিনিংটা হলো হ্যাভ দ্য বডি, এটা পরীক্ষায় আসে।
বাংলায় যেটাকে আমরা বলি সশরীরে উপস্থিত থাকতে হবে। সশরীরে উপস্থিত থাকা, ঠিক আছে, টু হ্যাভ দ্য বডি। লিটারারি মিনিং এইটা কি হচ্ছে না, এটা এমনই একটা রিট যেটা জারি করা হচ্ছে। রিট মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি রিট কথার অর্থ হলো এটা হচ্ছে কোর্টের একটা অর্ডার। রিট হচ্ছে দ্য অর্ডার অফ দ্য কোর্ট, এমন কিছু অর্ডার, এমন কিছু যেটা কি করছে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, এই যে অথরিটিটা রয়েছে এটা জুডিশিয়াল হায়ার অথরিটি, তারা আদেশ জারি করে। এক কথায় আমরা বলে দিতে পারি যে রিটটা হচ্ছে আদেশ জারি করা, তারা আদেশ জারি করতে পারেন প্রয়োজনে। সেটা 32 নম্বর ধারায় বলা হয়েছে। আর সুপ্রিম কোর্ট বলেছে 32 নম্বর ধারা অনুযায়ী তারা রিট জারি করতে পারে, 32-এর হচ্ছে 2 নম্বর, আর হাইকোর্ট হচ্ছে 226 নম্বর ধারা অনুযায়ী তারা রিট জারি করতে পারে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরে নেওয়া যেতে পারে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে। আমি প্রথমটা আলোচনা করছি, হ্যাভিয়াস কর্পাস, প্রত্যেকটা মানুষেরই একটা স্বাধীনতা রয়েছে, ঠিক আছে। তো যখন তার তার লিবার্টি রয়েছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো সেক্ষেত্রে যখন তার এগেনস্টে কোনো রকম কোনো চার্জেস আনা হচ্ছে সেই ব্যক্তিটির বিরুদ্ধে, তখন তাকে কি করতে হবে, যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে সশরীরে হাজির করতে হবে সেখানে, ঠিক আছে। এবং যদি তার বিরুদ্ধে কোনো রকম দোষ প্রমাণ না হয় তাহলে সেক্ষেত্রে তার মানহানির জন্য সে কিন্তু কম্পেনসেশন দাবি করতে পারে কোর্টের কাছে। তার মানহানি করা হয়েছে তার জন্য তার কম্পেনসেশন সে দাবি করতে পারে। তাহলে প্রথমটা বোঝা গেল, হেভিয়াস কর্পাস। হ্যাঁ ম্যাম। পরেরটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাসটা কি, এর লিটারারি মিনিংটা হচ্ছে কমান্ড, যে আমি তোমাকে কমান্ড, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। এই লিটারারি মিনিং গুলো আসে হ্যাঁ পরীক্ষায়, এটা হলো কমান্ড। এই কমান্ড মিন্স হচ্ছে ম্যান্ডামাস, যেটা হচ্ছে এটা আবার এমন একটা নির্দেশ যেটা কোনো পাবলিক অথরিটি বা কোনো অফিসারকে দিতে পারে, বা কোনো ইনফেরিয়ার কোর্টকে দেওয়া যেতে পারে, কোনো মানে নিচু অধস্তন কোনো কোর্টকে দেওয়া যেতে পারে, কোনো অথরিটিকে দেওয়া যেতে পারে, যে সে একটা কোনো একটা কাজ করছে, তো তার এগেনস্টে সে সেটা করতে পারবে না, যে যেটা সেই কাজটা করছে তা সে আর সেই কাজটা করতে পারবে না। এই রিট দুজনের এগেনস্টে জারি করা যায় না। সেই দুজন ব্যক্তি কে কে, একজন হচ্ছেন প্রেসিডেন্ট, যার এগেনস্টে কোনো আদেশ দেওয়া যায় না, আরেকজন ব্যক্তি হচ্ছেন গভর্নর। তাহলে একজন হচ্ছেন প্রেসিডেন্ট আর একজন হচ্ছেন গভর্নর, যাদের এগেনস্টে কোনো রিট জারি করা যায় না, ঠিক আছে। The writ cannot be issued against the president and governors. Okay. তাহলে ম্যান্ডামাসটা হলো আমি আমার অধস্তন কোনো আদালতের বিরুদ্ধে বা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে এটা জারি করে বলতেই পারি যে তুমি এখন যে কাজটা করছো সেটা তুমি করতে পারবে না। গেল। থার্ড ওয়ান হচ্ছে ম্যান্ডামাসের পরে হচ্ছে প্রহিবিশন। প্রহিবিশন কথার অর্থ কি, নিষেধ করা, তাই তো। প্রহিবিশন কথার অর্থ হলো নিষেধাজ্ঞা। হ্যাঁ, নিষেধ করা বা নিষেধাজ্ঞা জারি করা, যেটাকে আমরা বলতে পারি টু ফরবিড, যেটাকে আমরা টু ফরবিড বলে থাকি, ঠিক আছে। ইংরেজিতে বলে থাকি টু ফরবিড, এটার লিটারারি মিনিং। এই ধরনের রিটটা কারা জারি করতে পারে, কোনো হায়ার কোর্ট তার লোয়ার কোর্টের এগেনস্টে জারি করতে পারে, ঠিক আছে। বা কোনো ধরনের আধা যে জুডিশিয়াল বডিজ গুলো রয়েছে, ঠিক আছে, পুরোপুরি জুডিশিয়াল বডিজ নয়, যে আধা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যে অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের এগেনস্টে জারি করা যেতে পারে। কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ এর এগেনস্টে জারি করা যেতে পারে, ঠিক আছে, এদের এগেনস্টে জারি করা যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে সার্টিওরারি। এই সার্টিওরারিটা কি, যেটা হচ্ছে টু বি সার্টিফাইড, আমি তোমাকে
সার্টিফাই করছি, ঠিক আছে। এই সার্টিফাইড ব্যাপারটা হচ্ছে, তাহলে এই সার্টিওরারি এর লিটারারি মিনিং হচ্ছে টু বি সার্টিফাইড, টু বি সার্টিফাইড। এটা একটা লোয়ার কোর্টকে অর্ডার দেওয়া যেতে পারে, অর্থাৎ তাকে এই অর্ডারটা দেওয়া যেতে পারে যে আপনি যে কেসটা চলছে, সাপোজ কোনো একটা কেস চলছে, হঠাৎ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাকে বলতে পারে যে এটা আপনার বেঞ্চ থেকে আর ওই বেঞ্চে আর রাখা যাবে না, এটাকে হায়ার বেঞ্চে অথরিটিসকে আপনি ট্রান্সফার করে দিন। তো সেই ক্ষেত্রে কোনো লোয়ার কোর্ট তখন আর কিচ্ছু করতে পারবে না, তাকে কিন্তু ট্রান্সফার করে দিতে পারে, মানে দিতে হবে, ঠিক আছে, ট্রান্সফার করে দিতে হবে। এবং এটা ট্রাইব্যুনালের এগেনস্টেও করা যায়। ট্রাইব্যুনাল কোনগুলো আমি আগেই বলেছি, যে ল্যান্ড রেভিনিউ, যেগুলো হচ্ছে এই ধরনের যে বিষয়গুলো, ট্যাক্সেশন, কোন পাবলিক সার্ভিস অথরিটির এগেনস্টে, এগুলোর এগেনস্টে ট্রাইব্যুনাল জারি করা যায়। তো সেই ট্রাইব্যুনালের তাদের এগেনস্টে সার্টিফাই করা যায় যে এটা আপনার লোয়ার কোনো কোর্টে এটা রাখা যাবে না, আপনি কি করুন, এটা ঊর্ধ্বতন কোনো কোর্টে এটা পাঠিয়ে দিন, ঠিক আছে। যে বলবে সেটা তাকে আপনি সার্টিফাইড করে দেবেন। সুপ্রিম কোর্ট বললে সুপ্রিম কোর্টে কেসটা আসবে, যদি হাইকোর্ট বলে তাহলে হাইকোর্টে আসবে। আর লাস্ট ওয়ান হচ্ছে quo warranto। quo warranto কথার অর্থ হচ্ছে বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট। এই ওয়ারেন্ট শব্দটা থেকে এখান থেকে এসেছে, যে বাই হোয়াট অথরিটি, যেটা এই মুহূর্তে আমাদের মাস্টারদের যে অবস্থাটা হয়েছে ঠিক সেইটাই, 26,000 বাতিল হয়ে গেছে। যদি হঠাৎ করে বলে যে আপনি আপনার পদটা ছেড়ে দিন, যেটা বলা হয়েছে, যদি সেই পদটা না ছেড়ে দিত তাহলে তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো। সেটাই হলো বিষয়, যে একজন ব্যক্তি যিনি ওই পদের মধ্যে বসে আছেন কোনো একটা অফিসে, কিন্তু দেখা গেল যে তিনি সেই পদটার জন্য যোগ্য নন, কোন যোগ্য ব্যক্তির জন্যই হয়তো ওই পদটা ছিল কোয়ালিফাইড, বাট যিনি বসে আছেন তিনি যোগ্য নন, তাহলে সেক্ষেত্রে তাকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জুডিশিয়ালি অথরিটির দ্বারা বলতে পারে যে আপনি ওই পদটা ছেড়ে দিন। যদি আপনি না ছাড়েন তাহলে তা আপনার এগেনস্টে বাই হোয়াট অথরিটি বা ওয়ারেন্ট, আপনার এগেনস্টে ওয়ারেন্ট বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক আছে। সেটা হলো কুয়া ওয়ারেন্ট। এই হচ্ছে 5টা রিট। এই 5টা রিটের থেকে প্রত্যেক বছর অন্তত একটা থেকে প্রশ্ন আসে, সেটা যে কোনো পরীক্ষাতে হতে পারে। ফান্ডামেন্টাল রাইটস আমাদের হয়েছিল। হ্যাঁ ম্যাম, হয়েছিল ওগুলো। ফান্ডামেন্টাল রাইটস কখন স্টপ থাকে সেগুলো হয়েছিল তো, কখন মৌলিক অধিকারকে স্টপ করা যায়। ওর মধ্যেই পড়েছি, হ্যাঁ, একটা লাইন, দুটো লাইন ছিল ওর মধ্যে। ঠিক আছে, সাধারণত প্রেসিডেন্সিয়াল রুলস হলে হ্যাঁ হ্যাঁ। জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সির সময়, বা কোনো দেশে ওয়ার বা কোনো এক্সটার্নাল কোনো অ্যাগ্রেশন হচ্ছে, বৈদেশিক কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ব্যাস এই অবধি এগুলো তাহলে নোটগুলো দেওয়া হলো। তাহলে আমাদের টোটাল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং লোয়ার কোর্ট এই পুরো পোর্শনটা শেষ হলো, তাই তো? হ্যাঁ।